হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ দ্বিতীয় সেমিস্টার বাংলা সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বিদ্যাসাগর এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেজর এবং মাইনর, বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ থেকে 5 নম্বর এবং 10 নম্বর মানের যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে ভিডিওটি লক্ষ্য করো এবং দেখো। আজকে যে দুটো প্রশ্ন আমি আলোচনা করেছি এবং কিছু 5 নম্বর এবং 10 নম্বর মানের প্রশ্ন দিয়েছি। আজ প্রথম প্রশ্ন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক প্রবন্ধগুলি নিয়ে আলোচনা করো। তাহলে আমরা দেখি, বাংলা গদ্যের অন্যতম যথার্থ শিল্পী ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি বিদ্যাসাগর নামেই সমধিক প্রসিদ্ধ ছিলেন। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্রের দান অবিস্মরণীয়। তাঁর রচিত গদ্য গ্রন্থগুলিকে প্রধানত দুটি ভাগে বিভক্ত করা যায়, যথা অনুবাদমূলক ও মৌলিক। তাঁর রচিত মৌলিক গ্রন্থগুলি বাংলা গদ্যকে শক্ত ভিত্তিভূমির উপর দাঁড় করিয়ে গেছে। তাঁর রচিত মৌলিক গদ্য গ্রন্থগুলির মধ্যে আছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক। এই সমস্ত মৌলিক গ্রন্থগুলি তাঁর সমাজ সংস্কার বিষয়ে সাহায্য করেছে। তার মৌলিক গ্রন্থগুলি ছাড়াও ব্যঙ্গাত্মক ভাষায় রচিত অতি অল্প হইল 1876, আবার 1876, অতি অল্প হইল 1876, আবার অতি অল্প হইল, প্রতি হবে না, এটা অতি অল্প হবে, অতি অল্প হইল 1876, ব্রজবিলাস 1884 এবং প্রভাবতী সম্ভাষণ বিদ্যাসাগর চরিত অন্যতম। এই সমস্ত প্রবন্ধ গ্রন্থের মাধ্যমে তিনি বাংলা গদ্যকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে গেছেন। এই সমস্ত মৌলিক প্রবন্ধ গ্রন্থগুলিতে তত্ত্ব যুক্তিনিষ্ঠতা পরিলক্ষিত হয়। এই তত্ত্ব যুক্তিনিষ্ঠতার গদ্য দৃষ্টান্তের উল্লেখযোগ্য গ্রন্থ হল বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব ও বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা গ্রন্থ দুটি। তথ্য নিষ্ঠা থাকা সত্ত্বেও গ্রন্থ দুটির ভাষায় লালিত্য পরিলক্ষিত হয়। সংস্কৃত ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব পুস্তিকার ঐতিহাসিক মূল্য অনস্বীকার্য। সংস্কৃত ভাষায় লেখা বাংলা ভাষায় সমালোচনা এই পুস্তকেই শুরু হয়। চিন্তার ক্ষেত্রেও স্বাধীনতা লক্ষ্য করা যায়। প্রভাবতী সম্ভাষণে একজন বালিকার মৃত্যুতে বিদ্যাসাগরের শোকাপ্লুত অবস্থার প্রকাশ ঘটেছে। তাঁর বিদ্যাসাগর চরিত গ্রন্থটিতে আত্মজীবনী লেখার সরসতা পরিলক্ষিত হয়। কস্যাচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লেখা অল্প হইল এবং আবার অতি অল্প হইল গ্রন্থে উচ্চাঙ্গের রসিকতা প্রকাশিত হয়েছে। সুতরাং বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থগুলি যে বাংলা গদ্য সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে সে বিষয়ে সন্দেহ নেই। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলা আধুনিক গণনাট্য আন্দোলনে ও গণনাট্য রচনায় বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। স্টুডেন্টস, এই প্রসঙ্গে বলি যে এই তোমাদের দ্বিতীয় সেমিস্টারের বাংলার সিলেবাসের প্রাচীন মধ্যযুগ আর আধুনিক যুগ, এই প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগ থেকে 3টে থেকেই প্রশ্ন উত্তর
তৈরি করে দেওয়া আছে, প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করা আছে। তোমাদের যদি দরকার হয় তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও। আর যদি সম্ভব হয় আমি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সম্ভব হয় কিনা জানি না, যদি সম্ভব হয় দিয়ে দেবো। আর তা নাহলে তোমরা প্লেলিস্ট থেকে অতি অবশ্যই দেখে নিও, ওখানে অনেক ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর সহ করে দেওয়া আছে, আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ থেকে। যাই হোক, এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। আধুনিক গণনাট্য আন্দোলনে গণনাট্য রচনায় বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। তাহলে আমরা দেখি, বিজন ভট্টাচার্য 1917 থেকে 1978 বাংলা নাট্যজগতে গণনাট্য আন্দোলনের পথিকৃৎ। বাংলা নাট্যজগৎ যখন ঐতিহাসিক, পৌরাণিক এবং পারিবারিক সামাজিক নাটকের ঘূর্ণাবর্তে কেবলই ঘুরপাক খেয়ে আবিল করে তুলেছিল, বিজন ভট্টাচার্যের আবির্ভাব তখন সেখানে যেন এক ঝলক মুক্তির হাওয়া নিয়ে এলো। গণনাট্য আন্দোলনের মুখপাত্ররূপে বিজন ভট্টাচার্যের নবান্নই সর্বপ্রথম গণজীবনের সঙ্গে নাটককে প্রত্যক্ষভাবে যুক্ত করল। বস্তুত বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক বাংলা নাটকের প্রচলিত ধারার আমূল পরিবর্তন সাধন করেছিল। ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘই নাট্য অভিনয়ের মাধ্যমে জনসংযোগ করবার উদ্দেশ্যে গণনাট্য সংঘ প্রতিষ্ঠা করেন এবং সংগঠিতভাবে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক অভিনয়ের মধ্য দিয়েই গণনাট্য আন্দোলন গড়ে উঠেছিল। বিজন ভট্টাচার্য রচিত নাটকের সংখ্যা অন্তত 25-26টি। তার নবান্ন, দেবীগর্জন প্রভৃতি কোনো নাটক বিশেষ মঞ্চ সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করলেও সাধারণভাবে বলা যায় যে আগুন বা জবানবন্দি থেকে শুরু করে হাঁসখালির হাঁস পর্যন্ত সব নাটকেই মূলত একই ভাবাদর্শ বিভিন্ন কুশীলবের মাধ্যমে প্রকাশিত হয়েছে। সর্বত্রই তিনি গণচেতনা সঞ্চারে উদ্যোগী, সর্বত্রই তাঁর নিপীড়িত মানুষের প্রতি সহানুভূতি। নবান্ন নাটকে তিনি মেদিনীপুরের গ্রামাঞ্চলের অধিবাসীদের নিয়েছেন পাত্রপাত্রী রূপে। কলঙ্ক নাটকে নিয়েছেন বাঁকুড়া জেলার সাঁওতাল জীবনের কাহিনী। আবার গোত্রান্তর নাটকের চরিত্র হল পূর্ব বাংলার ছিন্নমূল উদ্বাস্তুরা। অবরোধ নাটকে পাওয়া যাচ্ছে শ্রমিকদের ওপর মালিকদের অত্যাচার কাহিনী। আর দেবীগর্জনে রয়েছে গ্রামীণ কৃষকের উপর জোরদারের জবরদস্তি চালানোর ইতিহাস। সর্বত্রই এক শ্রেণীর মানুষের পাশব প্রবৃত্তি কীভাবে স্বার্থসিদ্ধির প্রেরণায় অপরকে সর্বশান্ত করে পথের ভিখারিতে পরিণত করে, কঠোর দারিদ্র্যের সুযোগ নিয়ে তাদের একেবারেই সর্বহারায় পরিণত করে, সেই বঞ্চনার, অত্যাচারের ইতিহাসই নাট্যকার সংবেদনশীল দর্শকদের সামনে তুলে ধরেছেন। তবে নাট্যকার হতাশাবাদী নন। সর্বত্রই তিনি প্রতিরোধকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছেন, যার ফলে গণচেতনায় উদ্বুদ্ধ প্রয়াস যে জয়যুক্ত হবে তেমন একটা আশার আলোর আভাস পাওয়া যায়। যেমন নবান্ন নাটকে তিনি কেবল অবক্ষয় এবং বিপর্যয়ের ছবিই আঁকেননি, চতুর্থ অঙ্কের 2টি দৃশ্যে সুখ স্বাচ্ছন্দ্যের প্রতিকার রূপে নবান্ন উৎসবটি উপস্থাপিত করেছেন। নবনাট্য আন্দোলনের নাটকগুলি নানা দিক থেকেই পূর্ববর্তী ধারা থেকে বিচ্ছিন্ন বলেই প্রতিটি নাটকের গঠন কৌশল, নির্মাণ রীতি, চরিত্র পরিকল্পনা প্রকৃতির দিক থেকেই স্বতন্ত্র। শিল্প কৌশলের বিচারে এদের মধ্যে উল্লেখযোগ্য বিশেষ গুণ হয়তো পাওয়া যাবে না, কারণ সাময়িকতার প্রয়োজনেই বিশেষ উদ্দেশ্য, বিশেষ ভাবাদর্শ প্রচারের হাতিয়ার রূপেই এদের সৃষ্টি। বলা বাহুল্য, বিজন ভট্টাচার্যের নাটকগুলি সম্বন্ধেও
এই অভিমতই সর্বদা প্রযোজ্য। এইবার স্টুডেন্টস, এই বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ থেকে 5 আর 10 নম্বরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়েছি, এগুলো তোমরা দেখে যেও। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা সাময়িকপত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। আর এর সাথে সাথে দিয়েছি, বাংলা সাময়িকপত্রের ইতিহাসে সবুজপত্র অথবা কল্লোল পত্রিকার গুরুত্ব আলোচনা করো। তো বঙ্গদর্শনটা খুবই ইম্পর্ট্যান্ট করো, আর যদি তোমাদের করা থাকে সাময়িকপত্রের অন্যান্য, তাহলে সেগুলো দেখে যাবে। 2 নম্বর হচ্ছে, বাংলা গদ্যের বিকাশে বা গদ্যরীতি নির্মাণে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3 নম্বর হচ্ছে, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রামমোহন রায়ের বিতর্কমূলক গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে হচ্ছে, এই গদ্য সাহিত্যের মধ্যে থেকেই বাংলা গদ্য রচনায় রামমোহন রায়ের কৃতিত্ব বিচার করো, অথবা এভাবেও আসতে পারে রামমোহন রায়ের লেখা গদ্যের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। খুব ভালো করে করবে এগুলো। নেক্সট হচ্ছে, বাংলা গদ্য চর্চার বিকাশে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান গদ্যচর্চার বিকাশে। এবার নেক্সট 4 নম্বর, বাংলা কাব্য সাহিত্যে জীবনানন্দ দাশের বিশেষত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বাংলা কাব্য সাহিত্যে জীবনানন্দ দাশের বিশেষত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে, বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে বিহারীলালের অবদান আলোচনা করো। খুব ভালো করে করবে। আর বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের অবদান, এই 3টের মধ্যে করলে একটা পেয়ে যাবে। এবার 5 নম্বর হচ্ছে, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে নীলদর্পণ নাটকটির গুরুত্ব নির্দেশ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, নীলদর্পণ নাটকের গুরুত্ব। তারপর হচ্ছে, বাংলা নাটক সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব বিচার করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর পৌরাণিক নাট্যকার হিসাবে গিরিশচন্দ্র ঘোষের মূল্যায়ন করো। এই 3টে করলে তোমরা একটা পেয়ে যাবে। এই 3টার ওই আগের 3টে করলে পারে 2টো প্রশ্ন এখান থেকেই পেয়ে যাবে। 5 অথবা 10 নম্বর যে কোনো মানের ভাবেই আসার চান্স আসবে বললে ভুল হবে, আসার চান্স খুবই বেশি। এবার 6 নম্বর, বাংলা উপন্যাসের ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরবর্তী হচ্ছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা। এটা স্পেশালি 5 নম্বর হিসাবে করে দেখে যাবে। এবার 7 নম্বর, বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো, অথবা এভাবেও আসতে পারে বাংলা গদ্য সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 8 নম্বর, বাংলা কথা সাহিত্যের ইতিহাসে প্যারীচাঁদ মিত্রের গুরুত্ব আলোচনা করো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বঙ্কিমচন্দ্র ইম্পর্টেন্ট প্রশ্ন, সবকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর লাস্টে একটা প্রশ্ন দিয়েছি 5 নম্বর হিসাবে বা 10 নম্বর হিসাবে, 10 নম্বর যেভাবে আসুক, ছোট গল্পকার রবীন্দ্রনাথের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো শুধুমাত্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দিয়েছি। আমি প্রাচীন আর মধ্যযুগ থেকে আমি এখান থেকে প্রশ্ন দিলাম না। প্রাচীন আর মধ্যযুগ থেকে যে আমি সাজেশনের প্রশ্নগুলো আমি করেছি, সেগুলো সবই তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, একটু খুঁজলেই পেয়ে যাবে। ওটা ফার্স্ট সেমিস্টারে অবশ্য ওগুলো ফার্স্ট সেমিস্টার হিসাবেই দেওয়া আছে। তোমরা সেকেন্ড সেমিস্টারে খুঁজে পাবে না, ফার্স্ট সেমিস্টার হিসাবেই দেওয়া আছে সম্ভবত, আমার মনে নেই, ওইভাবেই দেওয়া আছে মনে হয়। তবু তোমরা খুঁজে নিও, ওখানে ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন দেওয়া আছে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।